আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি না, সাপের বাচ্চা কখনো মানুষ হয় না। সাপের বাচ্চাকে যতই আপনি মানুষের সাথে রাখার চেষ্টা করেন, সাপের বাচ্চা সবসময় সাপ থাকে। বাংলাদেশের একমাত্র সাপের বাচ্চা কে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আমার ভিডিওতে অনেকেই দেখেছেন। এই সাপের বাচ্চা বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করে দিয়েছে একটা কালো আইন প্রবর্তন করে। বাংলাদেশের মতো জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা অনেকটা রূপকথার গল্পের মতো হয়ে গেল না? ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ বিএনপি এবং জামায়াত জাতীয় সংসদে অনুমোদন দিয়ে এখন আইনে পরিণত করেছে। এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দিক, এখন থেকে কোনো ব্যক্তির পাশাপাশি সংগঠনকে নিষিদ্ধ এবং শাস্তির আওতায় আনা যাবে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনবে এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে রাজপথে নামবে, দলের পক্ষে কথা বলবে, অনলাইনে কিংবা অফলাইনে দেশে থেকে তাদেরকে গ্রেফতার করার মতো বৈধতা আইনের মাধ্যমে দিয়ে দিল বর্তমান সরকার। আপাত দৃষ্টিতে এটি আওয়ামী লীগকে লক্ষ্য করে করা হলেও ইতিহাসের গতিপথ আমাদেরকে বারবার জানান দিচ্ছে এটি একটা ভয়ঙ্কর মরণ ফাঁদ, এবং এই মরণ ফাঁদ কিভাবে কার উপর চলে আসবে সময় সেটার সিদ্ধান্ত নেবে। 24 জুলাই হতাহতের সংখ্যা নিয়ে একটা বিশাল বিতর্ক আছে। যদিও বলা হয় 1500 মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু এর প্রকৃত সত্য আমরা আজও জানি না, কারণ আন্তর্জাতিকভাবে কোনো প্রকার তদন্ত হয়নি। জাতিসংঘের যেই তদন্ত দল ছিল ওইটা একটা মিথ্যাচার করা হয়েছিল ইউনূসের মাধ্যমে, সেটা আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। প্রকৃত সংখ্যা হয়তো 1500 হবে না, এর থেকে আরো কম, এবং এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু আছে। আওয়ামী লীগকে যদি এই ঘটনার দায়ে নিষিদ্ধের কথা বলা হয়, তবে 30 লক্ষ মানুষের রক্তে রঞ্জিত জামায়াত ইসলামী কেন নিষিদ্ধ হবে না? তারা তো 71-এর প্রমাণিত গণহত্যাকারী হিসেবে এখনো বহাল তবিয়তে বাংলাদেশের রাজনীতি করতেছে। যারা আজ এই আইন পাশ করেছেন তাদের নিজেদের ইতিহাস কিন্তু এতটাও ভালো না। তাদের নিজেদের ইতিহাসও রক্তে রঞ্জিত, রক্তে ভেজা, তাদের ঝুলিতেও অসংখ্য হত্যাকাণ্ডের বিষয় আছে, চাইলেও অস্বীকার করতে পারবে না। জিয়াউর রহমানের শাসনামল 1975 থেকে 1981, ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর হাজার হাজার সেনা সদস্যকে বিনা বিচারে ফাঁসি দেওয়া এবং ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করা এবং জাসদ সহ বামপন্থী দলগুলোর উপর অবর্ণনীয় নির্যাতনের কারণে জিয়ার আমল পুরোপুরি প্রশ্নবিদ্ধ। এগুলা তো ইতিহাস বলতেছে, আমরা বলি না। পাশাপাশি খালেদা জিয়ার শাসনামল 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006, অপারেশন ক্লিন হার্টে বিচার বহির্ভূত হত্যা এবং দায়মুক্তি আইন, 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, SM কিবরিয়া হত্যাকাণ্ড এবং দেশজুড়ে জেএমবি জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই, তাদের যে সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষকতা, সবকিছু কিন্তু হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এই তারেক রহমান সবকিছু নিয়ন্ত্রণ করেছিল। 2001 পরবর্তী সময়ে সংখ্যালঘু নির্যাতনের যে ইতিহাস আমরা দেখেছি, তাতে করে বিএনপি নিজেদেরকে যদি সাধু বলার চেষ্টা করে, তা তো বাংলাদেশের মানুষ বলবে না। সিরাজগঞ্জের 12 বছরের কিশোরী পূর্ণিমা রানী শীল, এই হিন্দু সম্প্রদায়ের শিশুকে গণধর্ষণ করেছিল বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি 2001 থেকে 2006 বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশে প্রায় 22,000 নেতাকর্মীকে হত্যা করেছে এই বিএনপি। এই খুনের রেকর্ড কিন্তু বিএনপির ঝুলিতে আছে। বিএনপি কি সব ভুলে গেছে? আচ্ছা, এত কিছু করে আওয়ামী লীগকে কি সত্যি সত্যি মুছে ফেলা সম্ভব? পারবে বিএনপি মুছে ফেলতে? বিএনপি না, যে কোনো শক্তি আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে? আওয়ামী লীগ কোনো সাধারণ নাম না, এটা বাংলাদেশের অস্তিত্বের সমার্থক। যে দলটির হাত ধরে এই জনপদের নাম বাংলাদেশ হয়েছে, যাদের মাধ্যমে জাতীয় সঙ্গীতের সুর, মানচিত্রের অঙ্কন, সমুদ্র সীমা জয় এবং 72 থেকে 71-এর প্রতিটি মুক্তির সনদ রচিত হয়েছে, তাদেরকে একটা কাগজের মাধ্যমে আইন প্রণয়ন করে চিরতরে নিষিদ্ধ করে দেবেন? তা তো হবে না। এই কাগজের মাধ্যমে আইন দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে নিষিদ্ধ করতে পারবেন জনাব তারেক রহমান? পারবেন না। তারেক রহমান কি পারবে 52-এর ভাষা আন্দোলন কিংবা 7 মার্চের বর্জ্যকণ্ঠ থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে, আওয়ামী লীগকে মুছে ফেলতে, আওয়ামী লীগের ইতিহাসকে মুছে ফেলতে? বিএনপি এক সময়
যে র্যাব তৈরি করেছিল আপনারা নিশ্চয়ই জানেন, সে র্যাব পরবর্তীতে বিএনপির জন্য ফ্রাঙ্কেনস্টাইন অর্থাৎ আতঙ্কে পরিণত হয়েছিল। আজ আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যে আইন পাশ করা হলো, সেই আইন কালক্রমে বিএনপি এবং জামাতের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি আপনাদেরকে বলে গেলাম, আওয়ামী লীগ দীর্ঘ শাসনামলে বিএনপিকে দৌড়ানি দিয়েছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, কিন্তু দল হিসেবে বিএনপিকে কখনো নিষিদ্ধ করেনি, সেই কথা কখনো স্বপ্নে কল্পনাও করেনি। আজ বিএনপি সেই পথ খুলে দিয়ে নিজেদের মরণ ফাঁদ নিজেরাই তৈরি করে গেল। ক্ষমতাচ্যুতির পর প্রায় 2.25 বছর হয়ে গেছে। এত সময় পার হয়ে গেলেও আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা যায়নি। তারা এখন গরম মাথার রাজনীতির বদলে ঠান্ডা মাথার রাজনীতিতে আগাচ্ছে, কুল ব্লাডেড পলিটিক্যাল গেম। গত 6 থেকে 8 মাসে তারা গোপনে শক্তি সঞ্চয় করছে এবং ক্ষতে প্রলেপ দিতে সফল হয়েছে। রাজনৈতিক লড়াই এবং ভূরাজনীতির প্রভাবে তারা ঠিক ফিরে আসবে, কেউ আটকে রাখতে পারবে না। কারণ যারা পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানাতে পারে, তাদের ঠেকিয়ে রাখা এই অসাংবিধানিক সরকারের পক্ষে কখনোই সম্ভব না। আজকের এই সন্ত্রাস বিরোধী আইন একটা ঐতিহাসিক মরণ ফাঁদ, যার জন্য এই আইন অর্থাৎ আওয়ামী লীগ তারা এক সময় সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসবে, টিকে যাবে। কিন্তু যারা এখন এই আইন ব্যবহারের আনন্দে আত্মহারা হয়ে আছেন, দিশেহারা হয়ে আছেন, ভবিষ্যতে তারা এর শিকার হবেন। আমি বলে দিলাম, শিকার হবেন। রাজনৈতিক দল নিষিদ্ধের এই 20 বৃক্ষ যারা রোপণ করলেন বিএনপি এবং জামায়াত, পরবর্তীতে বিএনপি এবং জামায়াতকে এই 20 বৃক্ষ গ্রাস করবে। প্রত্যেকটা কথা মনে রাখবেন। খনার বচনের সেই অমর বাণীটা এখন আমাকে বলতে হচ্ছে, এই বাণীটা খুব শীঘ্রই সত্যি হবে। এক পুরুষে রূপে তাল, পর পুরুষে করে পাল। এটার মানে হলো, আজ বিএনপি যে আইনের গাছ রোপণ করলো, ভবিষ্যতে সেই আইনের অধীনেই বিএনপি জামাতের অস্তিত্ব বিলীন হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা, যেটাকে বলা হয় বাকশাল কায়েমের পথ প্রশস্ত হবে। আয়োজন করে গেল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মী সমর্থক আপনারা ভেবেছিলেন তারেক রহমান ক্ষমতায় আসলে আপনাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরার পথ প্রশস্ত হবে, তারা বুঝেন নাই সাপের বাচ্চা কখনো মানুষের বাচ্চা হয় না। সাপের বাচ্চা বরাবর সাপের বাচ্চাই থেকে যায়। 5 আগস্টের পর থেকে একবারের জন্য বলিনি বিএনপি জামাত আলাদা। আমি কখনোই বলিনি বিএনপির মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক পথ পরিষ্কার হবে, আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে। কারণ বিএনপি কখনোই আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দেবে না। এটা আজকে বিএনপির এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল। এই যে 20 বৃক্ষরোপণ করা হলো, এই যে মরণ ফাঁদ তৈরি করে গেলেন জনাব তারেক রহমান, পরবর্তী প্রজন্ম আপনার কন্যা জাইমা রহমান, সে তো বিএনপির রাজনীতি দেখবে, আসবে। পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনার কন্যার জন্য আপনি যেই কাটা বিছিয়ে দিয়ে গেলেন পথে, এই কাটা আপনার কন্যাকে মিয়ানমারের অং সাং সুচির মতো পরিণতি ভোগ করাবে। কারণ ইতিহাস কখনো কাউকে খালি হাতে ফেরত দেয় না। ইতিহাস প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়। আপনি যে প্রতিহিংসার রাজনীতি কায়েম করে গেলেন, এই প্রতিহিংসার আপনাকে হবে। এটা আমার কথা না, আমি বলতেছি না, আমি কোনো থ্রেট করতেছি না, এটা বাস্তবতা। ইতিহাসের গতিপথ, এই বাস্তবতা আমাদেরকে চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেয়। আপনি যেটা করলেন মোটেও ভালো হলো না। আপনাদেরকে নিষিদ্ধ করার ইচ্ছা থাকলে আওয়ামী লীগ গত 16 বছরে আপনাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারতো, কিন্তু সেটা করেনি। কারণ আওয়ামী লীগ গণতন্ত্রের পথেই হেঁটেছিল। নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বলা হয়, কিন্তু আপনাদের কাছে কোনো প্রকার তথ্য প্রমাণ নাই। বহুদলীয় গণতন্ত্রের যেই পথ প্রদর্শক আপনাদের জিয়াউর রহমান, আপনারা বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, এই আপনাদের বহুদলীয় গণতন্ত্রের নমুনা, এটাই বহুদলীয় গণতন্ত্রের নমুনা। বাহ জনাব তারেক রহমান, বাহ, মারহাবা মারহাবা। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনার আজকে যে গতকাল সারা দিন আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, সংসদীয় কমিটিতে গিয়ে সংসদে 300 জন পোলিও আক্রান্ত এমপির কথাবার্তা ছাড়াই পাশ হয়ে গেছে। মানে যেই মাত্র বিলটা তুলেছে সেই মাত্রই 300 জন পোলিও আক্রান্ত রোগী করে পাশ করে দিয়েছে। তো এতে আমাদের কি ছেঁড়া গেল কিছু? আপনাদের বারবার বলছিলাম আমি যে আপনারা যত যাই ভাবেন, এ তারেক রহমান আপনাদের ভাই রাজনীতি করার সুযোগ ও দিবে না, ওরা সর্বশক্তি প্রয়োগ করবে। এই যে গতকালকে হয়েছে, আজকে দেখেন, আগামীকাল দেখেন, আরো 1 সপ্তাহ দেখেন, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে শুনতে পারবেন যে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আপনার বাড়ি আক্রান্ত হয়েছে।
অমুকের বাড়িতে হামলা চালাইছে ফেসবুকে জয় বাংলা লেখার কারণে, আওয়ামী লীগ লেখার কারণে। এগুলো চলতে থাকবে, কারণ এইটা ওরা করবে। কারণ ওদের কাছেও সবচেয়ে বড় ভয় এই আওয়ামী লীগ। জামাতের কাছে, এনসিপির কাছে, বিএনপির কাছে, অবশ্য তিনোটা একই দল, কিন্তু এদের কাছে সবচেয়ে বড় ভয় কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদের কাছে সবচেয়ে বড়। তো এবার আমরা কি করব? আমি আপনাদেরকে গত পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞা দেওয়ার পর হয়তো আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা হয়তো হঠাৎ করে এসে হয়তো ঘুম থেকে উঠে দেখবেন 2 মিনিটের একটা ভিডিও ভাষণ সরাসরি ওনার ফেস দেখায় বলে দিচ্ছেন যে রাস্তায় নামো। সেই সময় খুবই সন্নিকটে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে। এটার জন্য আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ভাই বোন আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একটা কথা মনে রেখেন, 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে আমরা শক্তি প্রদর্শন করেই জনগণকে সাথে নিয়েই খালেদা জিয়াকে নির্বাচন করাতে বাধ্য করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের দিয়ে। 2006 সালের সেই লগি বইটা মনে আছে? ওয়ান ডে, মানে একদিনে 6-7 ঘন্টার ভিতরে আমরা খালেদা জিয়ার পদত্যাগ করতে বাধ্য করেছিলাম। সুতরাং এইবারও আমরা এমন কোনো একটা ঘটনা ঘটবে যেটা তাদেরকে আবারও ভাবতে চিন্তা করতে হবে। মানে আপনারা যদি ভয় পান, আপনারা অনেকের সাথে আমার কথা হয়েছিল, অনেকে ভয় পাচ্ছিলেন, অনেক ভাইরা বলছে ভাই আমাদের তো নিষেধাজ্ঞা আছে, আমরা কিভাবে মিছিল করব? ওরে ভাই, আমি তখনও বলছিলাম, এখনো বলি, ওই যে ভয়, এই ভয়েই আমাদের শেষ করে দিবে। আর নিষেধাজ্ঞা এবার দেখলেন তো, এতদিন তো নুনুসিও সরকার উনি করে রেখেছিলেন, আর এবার সংসদীয়ভাবে বিএনপি করছেন। যারা বিএনপিকে মনে করেছেন যে বিএনপি আসলে আপনাদেরকে কোলে তুলে চুম্মা দিবে, তারা একদম সাইজ করে দিছে। সুতরাং এখন আর ভয়ের কিছু নাই। কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন চাই না করেন, মানে করেন চাই না করেন বলতে, আপনি যদি কোনো কমিটিতেও না থাকেন তারপরও আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি আওয়ামী লীগ এই জন্য পিড়াবে, আপনাদের এই জন্যই মারবে। ওদের সামনে ইলেকশন আছে, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন। আপনি মনে করেন না যে আপনি ভাই আমি তো আওয়ামী লীগের কমিটিতে ছিলাম না, আমি এমনি যাই ভোট দিতাম, আওয়ামী লীগের পোলাপানের লোকে আড্ডা দিতাম, তাই বলে আপনার বাচ্চা যাবেন না, না না, আপনার মুরগি চুরির মামলা এলো ঢুকাই ফেলাবে। সুতরাং এখন আর ওই যে পালাই থাকার সময় না যে ভাই আমরা পালাই আছি, আমরা দুঃখে আছি, কষ্টে আছি, পয়সা নাই, না না না। এখন পালাই থাকার চেয়ে তার সাথে জয় বাংলা স্লোগান দিয়ে জেলখানায় ঢুকে যাওয়া ভালো। কারণ জেলখানায় এখন লাখ লাখ আমাদের নেতাকর্মী আছে। 75-এর 15ই আগস্টের পরে 4.5 লাখ, প্রায় 4,65,000 নেতাকর্মী জেলে ছিল। এরা বেরিয়ে আসছে, 2-3 বছর লাগছে বেরিয়ে আসছে। ঠিক এখনো প্রায় আমাদের লাখখানিকের উপরে নেতাকর্মী আছে, এবং আরো যদি 2-4-5 লাখ আমরা ঢুকে যাই, এখন আমরাও বেরিয়ে আসবো। হয়তো 6 মাস 1 বছর লাগবে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন ভাই আমরা জেলে গেলে আমাদের পরিবার, ভাই আপনারা নিজেরাই বলেন যে আপনি এখন কষ্টে আছেন, দুঃখে আছেন, তো আপনি তো কোনো কাম কাজ করতে পারতেছেন, পালাই আছেন, তো কোথাও না কোথাও যে তো পালাই আছেন, তো পালাই থাকার দরকার কি? তার সাথে জয় বাংলা বলে আগে বারো দুইটা জায়গা জেলখানায়, অসুবিধা কি? এতে কি আমাদের কি খুব বেশি কিছু ছেড়া যাবে? পালাইয়া থাইকা যে অবস্থা, কোনো কাজ করতে পারতেছেন না, আমার ভাই বন্ধুরা বলছি, কাজ করতে পারতেছেন না, ঘরবন্দি হয়ে আছেন। তো ঘরবন্দি থাকা আর জেলবন্দি থাকা একই কথা, সেম কথা। আপনারা ওই যে বিভিন্ন নেতা, অমুক ভাইয়ের কথা চিন্তা না করে একমাত্র শেখ হাসিনার কথা চিন্তা করেন। মনে করেন যে এইটা আমাদের শেষ লড়াই, জীবনের শেষ লড়াই। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইটাতে আমাদের জিততে হবে। তবে আজকে ব্যান করে দেওয়াতে আমি কিন্তু কোনো দুঃখ পাই না, আমার কাছে খুব মজা লাগছে, খুব আনন্দিত আমি। তার কারণ এই ব্যান করে দেওয়ার পরে এখন যে হাইব্রিড আছে তার থেকে অনেক হাইব্রিড এখন সরে যাবে, অনেক হাইব্রিড পালাবে। আর এই ব্যান করে দেওয়ার পরে আমার কাছে কি জানেন, আমার কাছে না, আমার সমবয়সী, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের কাছে আজকে একটা মজা লাগছে। এটা কি জানেন, আমরা 88, 90, 91, 96, তারপর আপনার 2001, 2006-এর সেই মুহূর্তটা ফিরে পাচ্ছি। মানে ওই সময় আমরা বিভিন্ন জায়গায় পালাইছিলাম, মাইর খাইছি, ধর খাইছি, গাড়ি আক্রমণ করতে গেছি, হরতাল ডাকছি, আবার জেলে গেছি, বহুত কিছু আছে। এই চানটা আবার আসছে। বহু বছর আওয়ামী লীগের 17 বছর যার ছিল, 16 বছরের মতো আন্দোলন সংগ্রাম কেউ গড়াই উঠতে পারেনি, কারণ দেশ শান্তি আন্দোলন করবে কি। কিন্তু এখন একটা বিরাট সুযোগ,
দেশ অস্থিতিশীল, পেট্রোল নাই, খাদ্যদ্রব্য নাই, পোলাপানের কাম নাই, শিক্ষাক্ষেত্রে জায়গা নাই, সবকিছু মিলে দেশ অলরেডি অগ্নিগর্ভা। আর এইটাকে, এই স্ফুলিঙ্গটাকে কাজে লাগানোর জন্য একটা ক্লিকের দরকার। আর সেই ক্লিক বিএনপি সোজা তুলে দিল কারাতে, আওয়ামী লীগের হাতে ব্যান্ড করে। আওয়ামী লীগের ব্যান্ড করলে কি ভাই সব ব্যান্ড? আপনার ধরে নিলাম আমি যে আওয়ামী লীগের বেশি ভোটার নাই, 1 কোটি 1.5 কোটি 2 কোটি, সব কি মরে গেছে গা? সব কি বঙ্গোপসাগরে ভাইসা গেছে? আমরা আসি না পাড়ায়, মহল্লায়, ঘরে, বাড়িতে আমরা আসি, তো আমরা বাইরেতে হবে। শক্তি প্রদর্শন করা ছাড়া এখন আর বৈশা থাকার কাম নাই। যেন আমি বলতেছি যে আমি আমৃত্যু আওয়ামী সমর্থক, আমি আমৃত্যু আওয়ামী সমর্থক। আপনিও আমৃত্যু আওয়ামী সমর্থক নয় কি? আমরা যারা সমর্থন করি, যারা সরাসরি আওয়ামী লীগ করি, যারা আওয়ামী পরিবার, তারা এখন দেখানোর সময়। এই যে আপনারা সবসময় বলেন যে অমুকরে নেতা বানাইছে, তমুকরে নেতা বানাইছে, এরা নেতা বানাইছে, জেলে গেছে 6 মাস 1 বছর খাইতে এসে পরে কইছে যে ভাই আমি তো কারা নির্যাতিত। তাহলে এখন যে লক্ষ লক্ষ আমার ভাই বোনরা মামলা খেলেন, সব জেলে ঢুকেন, সব তো কারা নির্যাতিত, সবাই কারা নির্যাতিত। এখনো আপনারা চিন্তা করেন ভাই আমারে সভাপতি বানাইলো না কেন, আমার সেক্রেটারি বানাইলো না কেন, আমার সদস্যপদ দিল না কেন, এই জন্য আমি কি করব, পরবর্তীতে আমারে করা হবে কিনা, কি যে নেতা বানানো হবে কিনা। ভাই এখন নেতা বানানো হবে কি হবে না সেটা বাদ দেন, আগে মাজার সোজা করার জন্য হইলো আমাদের রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি বারবার বলছি আপনাদের, সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন নামতে হবে, আমাদের ঐক্যের আগে খুব বেশি দরকার। আর এখন সময় শক্তি প্রদর্শনের, কারণ যে মিনমিনে করা, ফেসবুকে খালি লেখা, আর এই যে আমাদের মতো কটকট করা, এগুলা ছাইরা দিয়া এখন হচ্ছে শক্তি প্রদর্শন করতে হবে। ব্যান্ড হয়ে গেছেন, আমাদের ব্যান্ড করে দেওয়া হয়েছে, রাস্তা ঘাটে যেখানে পাবে এই বিএনপির উচ্ছৃঙ্খল জামাতি বিএনপির বলাবেন আমাদের পিটবে। তোরা আমাদের 10 জন যদি পিটতে আসে, আমরা কি একজনও ধরতে পারবো না, একটারও মারতে পারবো না? মায়ের বানি বুঝেন তো, গালের এফোর করে দিতে পারবো না? আমরা না হয় গেলাম, এরা 10 জনে আইসা আমাদের একজনে মাইরা ফেলা হতো, আমরা মরার আগে একজন লইয়েই যাই না। চিন্তাটা এটা রাখেন যে যেখানে পারবো সেটা একটারও লইয়েই খাবো, একজনরে খাইয়ে দিব, অসুবিধা নেই, এরপরে মরে গেলাম, অসুবিধা কি? দেশ তো বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। এই দেশ এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ বাঁচাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। এই দেশ বাঁচাইতে হলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ করা ছাড়া কিছুই আসবে না। না কানলে, বাচ্চা যদি না কান্দে মায়ে দুধ দেয় না। সুতরাং আমরা যদি প্রতিবাদ না করি, আমাদের জন্য কিছুই না। আর এসব নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা মানি না। অবৈধ সরকার, চুক্তিভিত্তিক সরকার, সে আমাদের নিষেধাজ্ঞায় কি দিল আর কি গেল, সেটা কোনো দরকার আছে? সর্বাত্মক অসহযোগিতা করতে হবে এই সরকারের সাথে, সর্বাত্মক। আপনি আগে যদি যা চিন্তা করছেন, এখন আর চিন্তার দরকার নেই। সর্বাত্মক অসহযোগিতা, যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন সেইখানেই শুরু হোক ধোলাই, বাকি বলবে কলাই। এটাই মনে রাখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশে শেষ গিয়েছিলাম 2023 সালের নভেম্বরে, এবং আমার একটি বইয়ের মোড়ক উন্মোচন করবার কথা ছিল জাতীয় সংসদের সেই সময়ের স্পিকার ডক্টর শিরিন চৌধুরী 30শে নভেম্বর। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কারণে তিনি 30শে নভেম্বর এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করতে পারবেন না বলে জানালে আমরা সেই প্রোগ্রামটি পিছিয়ে নিই। পরে আমরা এটা পিছিয়ে 1 তারিখ বা 2 তারিখে করি ডিসেম্বরের। সেদিন ছিল শনিবার। তো আমার বইয়ের মোড়ক উন্মোচনটি হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে। তিনি এসেছিলেন, তিনি অতিথিদের মধ্যে একমাত্র তিনিই বক্তব্য রেখেছিলেন, আর আমি লেখক হিসেবে কথা বলছিলাম। তার অসাধারণ বাগ্মিতা এবং তার যে কন্টেন্ট, স্পিচের কন্টেন্ট, আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম। এমনি তিনি আমাদের একাডেমিক্যালি 1 বছরের জুনিয়র। একই সময় আমি যখন ঢাকা মেডিকেলে পড়তাম, উনি রাস্তার ওপারে ল ডিপার্টমেন্টে পড়তো। তিনি ছাত্রী হিসেবে অনেক আলোচিত ছিল, এবং তিনি
বোর্ডে, ঢাকা বোর্ডে হিউম্যানিটিস গ্রুপে এসএসসিতে ফার্স্ট এবং এইচএসসিতে সেকেন্ড হয়েছিলেন। মেধার এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ মেধাবী মানুষ অনেকেই আছেন, তিনি এক্সট্রাঅর্ডিনারিলি ব্রিলিয়ান্ট, এটা ঠিক আছে। তার বাবা বঙ্গবন্ধুর আমলে সচিব ছিলেন, তার মা ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ তিনি একটা সম্ভ্রান্ত পরিবার যাকে বলে, মেধাবী ছাত্রী যাকে বলে, এবং অত্যন্ত ভদ্র মানুষ। যারা তার সম্পর্কে জানেন যে তিনি একজন ক্লিন পলিটিশিয়ান বাংলাদেশের, তাকে আমরা বলতে পারি। তো তার সাথে আমার শেষ দেখা। তারপরে এই 24 সালের 5ই আগস্টের পর থেকে তাকে কিন্তু আর পাওয়া যাচ্ছিল না। শুনেছিলাম তিনি ক্যান্টনমেন্টে আছে, কিছুদিন তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, কিন্তু তারপরে তিনি কোথায় গেলেন, কারা তাকে গুম করে রেখেছিলেন। প্রথম দিকে তিনি মোবাইল ব্যবহার করতে পারতেন, কারণ তার সাথে তার পরিচিত কিছু মানুষের যোগাযোগ ছিল, কিন্তু গত কয়েক মাস সেই যোগাযোগটিও বন্ধ হয়ে যায়। এবং সেই যোগাযোগ বন্ধ হয়ে গেলে স্বভাবতই প্রশ্ন ওঠে যে স্পিকার শিরীন চৌধুরী তাহলে কোথায়, তাকে কারা গুম করে রেখেছে, তিনি কি বেঁচে আছেন? এই প্রশ্নটাও কিন্তু, এই আশঙ্কাটাও কিন্তু কারো কারো মনে জেগেছিল। এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পর্যন্ত একটা সময় জানতে চাইছিলেন যে ডক্টর শিরীন আসলে কোথায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছরের নভেম্বরে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা অধিবেশনে যোগদান করতে সেই সময়ের ডক্টর ইউনূসের সময়ের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান দিল্লি গিয়েছিলেন, এবং তিনি সেই সিকিউরিটি কনক্লেভের সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছিলেন। সেই সময় তার সাথে অজিত দোপলের মিটিং হয়েছিল, এবং তাকে সেই সময় জিজ্ঞেস করা হয়েছিল ওয়ার ইজ ডক্টর শিরীন চৌধুরী, কিন্তু ডক্টর খলিল এই প্রশ্নটার উত্তর দিতে পারেননি। তারপর থেকে একাধিকবার এই প্রশ্নটি উঠেছে, কিন্তু কেউ আসলে জানতো না। এই যে ডক্টর ইউনূস, গোলাম আজমের ছেলে, আর এক যুদ্ধাপরাধী কাশেমের ছেলে, এরা যে কথায় কথায় গুমের কথা বলে, অথচ কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের মতো একটা আন্তর্জাতিক সংস্থার চেয়ারপারসন ছিলেন, বাংলাদেশে একাধিকবারের জাতীয় সংসদের স্পিকার, সেই ডক্টর শিরীন চৌধুরীকে কোথায় গুম করে রাখা হয়েছে, এটা নিয়ে ইভেন আমাদের মিডিয়ায় কোনো প্রশ্ন পর্যন্ত ওঠেনি। তো স্বভাবতই যখন গতকাল ডক্টর খলিল ভারতে গেলেন, তখন এই প্রশ্নটির যেন মুখোমুখি না হতে হয়, সেই কারণেই এই নাটকটা ওই দিনই ঘটানো হলো যেদিন ডক্টর খলিল ভারতে গেছেন, যাতে ডক্টর খলিলকে আর জিজ্ঞেস না করা হয় যে ডক্টর শিরীন কোথায়। কারণ এখন তো আমরা জানি যে ডক্টর শিরীন কোথায় তিনি ছিলেন, তাকে কোথায় গুম করে রাখা হয়েছিল। এ ব্যাপারে কিছু অভিনব তথ্য আমার কাছে এসেছে, যে তাকে গুলশানে একটি সেফ হোমে অলমোস্ট গৃহবন্দী করে রাখা হয়েছিল, এবং সেই সময় তাকে নিয়মিত খাবার প্রদান করা হতো না, তার নিয়মিত ওষুধ দেওয়া হতো না। আপনারা জানেন যে 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে এই ডক্টর শিরীন চৌধুরী কিন্তু বিদেশে চলে যেতে চেয়েছিলেন, তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তিনি ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকে পাসপোর্ট দেওয়া হয়নি, বরং উল্টো তাকে গুম করে রাখা হয়েছে। এবং তার কিছু শারীরিক প্রবলেম ছিল, আর্থারাইটিসের প্রবলেম, যেখানে একটা হাঁটতে সমস্যা হতো। একজন মানুষের রোগের বৃত্তান্ত আসলে বলা উচিত না, এটা খুব প্রাইভেসি এবং কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, কিন্তু আবার মনে হয় যে এখানে এটুকু বলা যেতে পারে যে এই যে 1.5 বছরের বেশি সময় ধরে তাকে গুম করে রাখা হয়েছিল, এই সময় তার যে এক্সিস্টিং অসুখগুলো ছিল সেগুলো তো বেড়েছেই, তার কিডনির কিছু সমস্যা ছিল, সেগুলো আরও প্রকট আকার ধারণ করেছে, এবং এর সাথে তার কিছু চর্মরোগ, স্ক্যাবিসের মতো কিছু অসুখও আরও খুব খারাপ অবস্থার দিকে গেছে। আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন, তাকে যখন আদালতে ওঠানো হয়েছে, তার মলিন মুখটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে কি অবস্থায় রাখা হয়েছিল। এবং তিনি আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে পুলিশের বেষ্টনীর মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলেন। মানে একটা মানুষ, এবং যে জীবনযাপন করেছেন, একজন পিওর ভদ্র মহিলা যাকে বলে, তাকে শুধু গৃহবন্দী করেননি, সব পৃথিবীর থেকে আলাদা করেছেন, গুম করে রেখেছেন, এবং তাকে ঠিকমতো খাওয়াটা পর্যন্ত দেননি। চিকিৎসা তো অনেক পরের বিষয়। তো আজকে
এই যে ভারতের কাছে বিব্রতকর যেন প্রশ্নের মুখোমুখি না হতে হয়, এই জন্য এই টাইমিংটা, অনেকেই বলছেন যে খলিলকে বিব্রত করা হলো এই অ্যারেস্টটা করে। আসলে তা না, খলিলকে একটা রিলিফ দেওয়া হয়েছে। কিন্তু এই 18 মাসে কি শুধু তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল? এইখানে আরো ইন্টারেস্টিং তথ্য। এবং এই ডক্টর ইউনূসের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে বারবার তার উপরে প্রেশার করা হয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগ করতে হবে, শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে হবে এবং রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব ডক্টর শিরীন চৌধুরীকে নিতে হবে। যতবার ডক্টর শিরীনের কাছে এই প্রস্তাব গেছে, ডক্টর শিরীন প্রতিবার অনড় থেকে একটি কথাই বলেছেন যে বঙ্গবন্ধুর রাজনীতির উত্তরাধিকার হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, এবং তিনি কোনো অবস্থাতেই শেখ হাসিনার নেতৃত্বের বাইরে যাবেন না, এবং এর জন্য যদি তার মৃত্যুবরণ করতেও হয় তাও তিনি হাসি মুখে মেনে নেবেন, যে কোনো পরিস্থিতি তিনি মেনে নেবেন, তবুও রিফাইন্ড আওয়ামী লীগ নামের কোনো অবৈধ অন্যায়ের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করবেন না। এটি শোনার পরে তার প্রতি আমার শ্রদ্ধায় এত বেশি আমি নত হয়ে গিয়েছিলাম, যেটা আমি যখন শুনলাম যে তার উপরে একাধিকবার প্রেশার করা হয়েছে, কিন্তু তিনি কোনো অবস্থাতেই তাদের সেই চাপের কাছে নতি স্বীকার করেন। অবশেষে আপনারা দেখলেন তার বিরুদ্ধে 6টা মামলা, সেই 6টা মামলার মধ্যে 4টা মামলা হলো একই ঘটনার উপরে। সুতরাং সেই 4টা মামলা থেকে 3টা ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, এখন আছে 3টা। তো সেখানেও তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই ঘটনাগুলো যেসব জায়গায় ঘটেছে তার থেকে 300 কিলোমিটারের বেশি দূরে তিনি সেই সময় অবস্থান করছিলেন। তাহলে এখন লালবাগ না কোথায়কার কোন একটা বাচ্চা ছেলে, তাকে হত্যা চেষ্টার সাথে নাকি তিনি জড়িত ছিলেন। এরকম একটা হাস্যকর মামলা দিয়ে তাকে, তার জন্য আবার 2 দিনের রিমান্ডও চেয়েছিল আমাদের পুলিশ। যাই হোক, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তো এখন যারা আওয়ামী লীগকে ধ্বংস করে দেবেন, রিফাইন্ড আওয়ামী লীগ করবেন, এ ধরনের দিবাস্বপ্ন নিয়ে বা এ ধরনের ব্যর্থ মিশন নিয়ে মাঠে আছেন, তাদের কাছে এই শিরীন চৌধুরী কিন্তু দেখিয়ে দিয়েছেন যে এত নির্যাতন, এত কষ্টের মধ্যেও কিন্তু মাথা নত করে। এবং শিরীন চৌধুরী একা না, আওয়ামী লীগের অধিকাংশ, প্রায় সবাই এরকমই, এই এলিমেন্ট দিয়ে করা। ডক্টর শিরীন চৌধুরীর অবিলম্বে মুক্তি চাই। রাজনীতিকে শুদ্ধ ধারায় অচিরেই ফিরিয়ে আনা হোক। যদি না আনা হয় তবে তার জন্য বর্তমান ক্ষমতাসীনদের কি পরিমাণ মাসুল দিতে হবে তারা হয়তো ক্ষমতায় থেকে আজ অন্ধ হয়ে সেটা অনুধাবনও করতে পারছেন না। আর ডক্টর ইউনূস গত 1.5 বছরে যা যা অপকর্ম করেছেন, যদি বেঁচে থাকেন প্রত্যেকটার বিচার হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।